সংলাপ প্রতিদিনে আমি শফিক শাহীন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, ভারত বাংলাদেশের সাথে পুশিনের রাজনীতি করার চেষ্টা করছে। কোন দিকে যাচ্ছে দু দেশের গতি প্রকৃতি, রাজনীতি, সেটি নিয়ে আলোচনা করব আমাদের অভ্যন্তরীণ রাজনীতির দিক এবং পথ নিয়ে। আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জবান সম্পাদক রেজাউল করিম রনি আপনাকে, এবং আমাদের সাথে আলোচক হিসেবে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আল মামুন রাসেল, আমি রেজাউল করিম রনিকে দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করতে চাই। জনাব রনি, ভারত কিছুদিন হলো বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছে, বড় ধরনের অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। তারা তাদের দেশের নাগরিকদেরকে আমাদের দিকে ঠেলে দিচ্ছে। এই ভূ রাজনীতি, এই নোংরা রাজনীতি তারা কেন করতে চাচ্ছে? জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা, এবং সহ-আলোচককেও শুভেচ্ছা। দেখেন, আমি শুরুর থেকে একটা কথা বলতাম, সেটা রিপিট করে আপনার প্রশ্নের উত্তরে ফিরছি। বাংলাদেশ ভারতের সম্পর্ক ইতিহাস, পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস। একটু আগে আলোচনা করছিলাম, ভারত যখন বলবে হ্যাঁ আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, আমরা সবচেয়ে বেশি ভালো সম্পর্ক চাই, আমরা তো দুই দেশ একই সংস্কৃতি, একই মায়ের দুই সন্তান, যত আবেগী কথাবার্তা বলবে বুঝতে হবে যে তারা তত বেশি আপনার এই কী বলে যে নিকৃষ্টতম চাপ বা পররাষ্ট্রনীতি আমাদের উপর চাপাই দিবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এখানে ডান বাম বিভিন্ন ব্লকের এটা ঐতিহাসিক লড়াই এখানে অনেক দিন ধরে জারি আছে, এবং উইদিন দ্য ভারতের কমিউনিটি, ভারতের মধ্যেও যারা গণতন্ত্র মনা, এবং ভারত আপনারা জানেন যে ভারত হলো একটা কাস্ট সিস্টেম, একটা বর্ণপ্রথা ভিত্তিক সোসাইটি, এবং সেখানে যারা কাস্টের দিক থেকে যারা নিচের দিকে তাদের উপর অকথ্য নির্যাতন, এবং মুসলমান নির্যাতন তো এখন একটা ফ্যাশন বা কালচারে পরিণত হয়েছে। ফলে এরকম একটা দেশ হিসাবে ভারত কিন্তু ধরেন সারা দুনিয়াতেই ডেমোক্রেটিক যে আপনার ইন্ডেক্স, তাতে কিন্তু এখন আপনার ফ্যাসিবাদ কিভাবে ফেরত আসে ডেমোক্রেটিক দেশগুলোতে, তার একটা টেস্ট কেস হিসাবে ভারতকে খুব গুরুত্ব দিয়ে পাঠ করা হয়। ফলে ভারতের যে গণতান্ত্রিক দেশ হিসেবে যে দীর্ঘদিনের যে সুনাম, যে গর্ব তারা করে যে পৃথিবীর বৃহত্তর গণতন্ত্রের দেশ বলে, সেইটা কিন্তু এখন গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ফ্যাসিবাদ কিভাবে ফেরত আসে তার একটা প্রধানতম টেস্ট কেস হিসেবে গ্লোবালি গবেষক বা সাংবাদিক, সাহিত্যিক বা এই বিষয় নিয়ে যারা কাজ করে তাদের আগ্রহের জায়গায় পরিণত হয়েছে। সেদিক থেকে বাংলাদেশে এই ভারতের যে পররাষ্ট্রনীতি এবং অন্যান্য দেশেও ভারতের যে পররাষ্ট্রনীতি, সেটা পরাজিত হয়েছে নানাভাবে। তার একটা লক্ষণ আপনি দেখবেন যে এই যে আপনার ইরান ইসরায়েল যুদ্ধের, এটার আপনার পাকিস্তানের ব্যাপারে আমাদের অন্য ক্রিটিক আছে 71, এবং সেগুলো আমরা করি, কিন্তু এই যুদ্ধের এখানে দেখবেন যে পাকিস্তান যে ভূমিকাটা রাখছে, একটা আপনার মধ্যস্থতাকারীর ভূমিকা, সেই ভূমিকাটায় ভারত কিন্তু পিছিয়ে গেছে। ভারতের এই ঘটনার ফার্স্টেশন আপনারা দেখেছেন টেলিভিশনগুলোতে, তাদের উপস্থাপক বা বিশ্লেষকদের ফার্স্টেশন আপনারা দেখেছেন। তো ফলে গ্লোবাল আপনার জিওপলিটিক্যাল কনটেক্সটে ভারত একটা ভারত বরং ইসরায়েলকে রাইট সহযোগিতা করেছে, বাবা দিয়েছে, এবং বলছে একই ভূমি একই মতাদর্শ একই, এটা তারা বলে, তারা প্রচার করে। কারণ যে জায়নিজম এবং হিন্দুত্ববাদের যে রাজনীতি, আরএসএস এর যে কাঠামোটার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা লম্বা থিওরিটিক্যাল আলোচনা, ওদিকে আমি আজকে যাচ্ছি না, কিন্তু থ্যাংক ইউ আপনি প্রশ্নটা ধরে দিলেন। তো ফলে গ্লোবাল ডিক্লাইন একটা পররাষ্ট্রনীতির প্রধানতম পরাজয়, মানে আপনি যদি বলেন যে আপনার সবচেয়ে ব্রুটাল পরাজয় ঘটছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। এই গণ অভ্যুত্থানটা শুধুমাত্র হাসিনার নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের বিরুদ্ধে দল মত শ্রেণী পেশা মানুষের ঐক্যবদ্ধ আপনার স্বতঃস্ফূর্ত পপুলার আপরাইজিংয়ের ফল হিসাবে হাসিনার পতন হয়েছে, তা শুধু তাই না, এখানে ভারতের যে হাসিনা কেন্দ্রিক পররাষ্ট্রনীতি বা আওয়ামী লীগ কেন্দ্রিক যে পররাষ্ট্রনীতি, তারও পরাজয় হয়েছে। ফলে এই পরাজয়ের পরে ভারতের লোকজনের সাথে আমরা যখন কথা বলি, তারাও এটা রিথিঙ্কিং করে, বা রিথিঙ্কিং করার আপনার প্রস্তাবনা, আহ্বান এটা ভারতকে রাখে যে আপনারা যে পররাষ্ট্রের সমস্ত ডিম হাসিনার বাস্কেটে রাখার মধ্য দিয়ে আপনারা যেভাবে পরাজিত হয়েছেন, বা যেভাবে আপনাদের পররাষ্ট্রনীতি এখানে ফেল করেছে, এবং একটা জনঘৃণার কেন্দ্রে বাংলাদেশে, এখানে আপনার ইভেন আপনি আওয়ামী লীগকে ভালোবাসে এমন লোক ভারতের আওয়ামী লীগের ব্যাপারে যে ভূমিকা, এই কারণে বিরক্ত অনেক লোক আমি দেখছি, যে হয়তো সে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ পছন্দ করে, কিন্তু ভারতের এই ভূমিকাকে সে মানতে পারে না।
তো ফলে সেই দিক থেকে ভারতের একটা সুবর্ণ সুযোগ ছিল গণঅভ্যুত্থানের পরে পুরা কোর্সটাকে রিরাইট করে নতুন করে সাজানোর। সেই সুযোগের বার্তা তারা কিন্তু দিছেও যে হ্যাঁ আমরা নতুন সরকারের সাথে কাজ করবো এই করবো, কিন্তু সেটার লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। এবং পুশিনের ক্ষেত্রে এই সরকারের দিক থেকে যেটা বলা হচ্ছে, আমি এটা নিয়ে সরাসরি কথা বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, যে পুশিনের ক্ষেত্রে বিজেপিকে বলা হয়েছে আপনারা প্রথমে জিজ্ঞেস করবেন সে কোন দেশের নাগরিক। যদি ভারতের নাগরিক হয় তাহলে বিজেপিকে জিজ্ঞেস করবেন, বর্ডার গার্ডকে আমাদের জিজ্ঞেস করবেন যে এটা কোন দেশের নাগরিক, যে মানুষদেরকে তারা পুশ করার চেষ্টা করবে। যদি ভারতের নাগরিক হয় নো ওয়ে, ওইখানে পরে আপনার পুশ করে চলে যাবে, তারপরে যা চিল্লাচিল্লি করে ইনস্ট্যান্ট প্রতিরোধ করা হবে। এবং আপনারা সেটা দেখছেন যে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখাচ্ছেন বিভিন্ন সীমান্তে বেশিরভাগ ক্ষেত্রেই ভারত এটা ব্যর্থ হচ্ছে পুশিনটা করতে, কারণ ইনস্ট্যান্ট ঠেকায় দেওয়া হচ্ছে। আরেকটা হলো যদি বাংলাদেশের নাগরিকও হয় ওকে, নো ওয়ে, নো প্রবলেম, আমরা এটা গ্রহণ করবো, কিন্তু সেটার পদ্ধতি আছে, সেটা লিগ্যাল পদ্ধতি আছে, সেটা আইনানুগভাবে আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো এবং আমরা তারা সুন্দর করে তারা নাগরিক মর্যাদা দিয়া তাদেরকে আমরা প্লেনে নিয়ে আসবো। এইভাবে পশুকেও তো কেউ ওইভাবে ঠেলে দেয় না। এবং আমি এটা ভারতের এক পত্রিকায় কয়েকদিন আগে কমেন্টারি করছিলাম যে আপনারা যদি মনে করেন এইভাবে পুশিন করে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করবেন, এটার কোনো সুযোগ নাই। তো এটা যুদ্ধের ময়দানেও করা যায় না, যুদ্ধরত দুইটা দেশের সাথে এটা করা যায় না। হ্যাঁ, মানুষরা নিজ দায়িত্বে বর্ডার ক্রস করে এক দেশ থেকে আরেক দেশে যায়, সেটা আছে, কিন্তু একটা অথরিটি এইভাবে পুশিন করতে পারে, এটা একই সাথে মানবতা বিরোধী অপরাধ। ফলে ভারত যদি কন্টিনিউ এই জিনিস করতে থাকে, হ্যাঁ, সবার আগে বাংলাদেশ নীতিতে আমাদের পৃথিবীতে কোনো প্রভু নাই, কিন্তু আমাদের বন্ধু আছে। আপনি জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে নির্বাচিত খলিল সাহেব, এবং আমাদের অন্যান্য দেশের যে আমাদের জোট নিরপেক্ষ জিয়া রহমানের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশ যাত্রা শুরু করেছে। ফলে ভারত যদি এখনো পর্যন্ত মনে করে তারা পুরানা হিসাব নিকাশ মতো বাংলাদেশের সাথে আচরণ করবে, এটা কোনো সুযোগ নেই। এই সুযোগ বাংলাদেশের জনগণই রাখেনি, সরকার চাইলেও পারবে না, কারণ সরকার তো নির্বাচিত সরকার, আবার তো সামনে নির্বাচনের জনগণের ভোটের জন্য যাইতে হবে। ফলে এটা কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী ভাই কি বলছিল আমাদের, যে বাংলাদেশের জনগণ ভারতের ব্যাপারে যেদিকে থাকবে আমাকে সেদিকে থাকতে হবে। তো জনগণ কোন দিকে আছে এটা 5 তারিখে পরিষ্কার হয়ে গেছে। ফলে ভারতের ব্যাপারে আমাদের এখানকে সরকার, জনগণ এবং একটা জাতীয়, সেটা শুধু ঘোষণা করা বাকি আছে। আমি বলছিলাম যে আমাদের একটা জাতীয় নীতি দরকার। আমরা 2 দিন পর পর ভারতের একটা সমস্যা আসবে আর আমরা কথাবার্তা বলবো, এটা না। ভারত প্রশ্নে আমাদের একটা জাতিগত অবস্থান দরকার, একটা ন্যাশনাল কনসেনসাস পেপার দরকার আমাদের। কারণ আমাদের এই যে 54 বছরের যে পররাষ্ট্রনীতি থেকে বাণিজ্য সম্পর্ক, এই সবগুলোতে আমরা প্রতারিত হয়েছি। ফলে আমরা আর প্রতারিত হতে চাই না। আমরা ভারতকে অনেকবার বুঝাইছি, এখন আর বোঝানোর কিছু নাই, বল এখন ভারতের কোর্টে। বাংলাদেশের জনগণ তো রায় দিয়ে দিছেই 5 তারিখে। সম্পর্ক এখন কিভাবে করতে হবে, জনগণের সাথে করতে হবে, এটা তারাও বলছে, মুখে বলছে বটে, কিন্তু তার লক্ষণ তো তারা রাখছে না। তারা মুখে যেটা বলে কাজ করে ঠিক তার উল্টাটা। তারা কিন্তু বারবার বলছে, এই যে নতুন যে তাদের যে ওই আমাদের এখানে যে হাইকমিশন নিয়োগ পাইলো, উনি কিন্তু আইসা খুব সুন্দর হ্যাঁ জনগণের কথা বললো, কিন্তু তারপরে এই যে পুশিনের মতো যে ঘটনা, যেটা আপনি প্রশ্ন করলেন সরাসরি, এটা একটা মানবতা বিরোধী অপরাধ। শুধু মানুষ না, কোনো পশু পাখিকেও আপনি এইভাবে ঠেলে দিতে পারেন না। কোন বর্ডারে যেন দেখলাম যে 12 জন মানুষ, 4 জন শিশু সহ খোলা আকাশের নিচে 4 দিন যাবত পড়ে রয়েছে, এটা হইতে পারে না। ফলে এই যে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তারা বর্ডার জুড়ে তৈরি করার চেষ্টা করছে ভারত, এর জন্য আন্তর্জাতিকভাবে ভারতকে জবাব দিতে হবে। এটা একটা। আরেকটা হলো এই যে তাজা ঘটনা আমাদের জাহিদুর রহমান সাহেব, জি, এইটা নিয়ে আমি আলোচনা করব। আমি ব্যারিস্টার আল মামুন রাসেল, ভারত নিযুক্ত বাংলাদেশে যে হাই কমিশনার তারা পাঠালো, তিনি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বলেছেন যে 2 দেশের আলো, বাতাস, প্রকৃতি সব এক, মানুষের গঠন, মন মেজাজ সব এক, এবং ওই দেশে 140 কোটি, আমাদের 20 কোটি, সব এক হয়ে যায়। কিন্তু এই ধরনের ঘোষণার ইঙ্গিত কি? তারা আবার যদি একই হয়, তাহলে তাদের নাগরিকদেরকে অমানবিকভাবে আমাদের দিকে কেন ঠেলে দিচ্ছে? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট রুনি ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছে, এবং যারা এনটিভির দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছে। দেখেন, ভারতের সাথে এই যেটি বললেন যে আমাদের সাথে পার উপর পা রেখে তারা ঝগড়া করার চেষ্টা করছে। আপনি আমাদের এই একজন উপদেষ্টা প্রতিমন্ত্রী মানের জাহিদুর রহমান, ডক্টর জাহিদ ভাইয়ের উপর যে আচরণটা করেছে তারা, হ্যাঁ, এটা আন্তর্জাতিক রাষ্ট্রীয় নিয়ম যে একটা কাটিসি আছে, এই ন্যূনতম কাটিসির বালাই করছে না। ভারতকে বোঝা উচিত, পৃথিবীতে এখন কিন্তু ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র বলতে কিছু না। গ্লোবালাইজেশনের কারণে ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র কিন্তু কিছু না। আপনি নেপালে দেখেছেন, নেপালে একটা ল্যান্ডলক একটা কান্ট্রি, সেই দেশের প্রধানমন্ত্রী বলল যে আপনারা কমিশনার পাঠাইলে হবে না, প্রধানমন্ত্রী আসতে হবে আমার সাথে মিটিং করার জন্য।
মিটিং করার জন্য। তার মানে এই যে আপনি মালদ্বীপ কিভাবে চোখে চোখে রাঙ্গিয়ে কথা বলছে, তার মানে ভারতের কিন্তু কি দক্ষিণ এশিয়ায় কিন্তু আসলে বন্ধু বলতে কেউ নেই। নেপাল একমাত্র হিন্দু রাষ্ট্র, তাহলে ভারত তো যদি হিন্দু প্রেমী, অথচ নেপালও তো তাদের বন্ধুত্বমূলক, হিন্দুরাও তাদের কাছে নিপীড়িত হচ্ছে, হিন্দুরাও তাদের কাছে নিপীড়িত হচ্ছে। তো সুতরাং তাদের যে আন্তর্জাতিক নীতিটা বা পররাষ্ট্র নীতিটা, বৈশ্বিক যে নীতিটা, এই নীতিটা আমি একটু অবাক হই। আপনি দেখেন এই যে পররাষ্ট্র তারা আমাদের এই যে হাই কমিশনার পাঠালো, হাই কমিশনার আমরা সবসময় বেসিক্যালি নন পলিটিক্যাল লোকজনই হয়, ইতিপূর্বে আমরা দেখেছি, কিন্তু একটা পলিটিক্যাল একজন ব্যক্তিকে হাই কমিশনার হিসেবে পাঠালেন, যিনি আগে মন্ত্রী ছিলেন দীনেশ ত্রিনিধি, উনি আগে মন্ত্রী ছিলেন, বিজেপির একজন বড় নেতা ছিলেন। হ্যাঁ, তার মানে কি এই যে শুভেন্দু, পশ্চিমবঙ্গের শুভেন্দু দেখেন 96 লক্ষকে বললো যে এরা নাকি ভারতের নাগরিক না। আপনি জানেন 2019 সালে ওরা সিএ, তাদের যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে, তারা বলে সেই অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের আলোকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে কোনো মুসলমান ছাড়া অন্য কেউ যদি নির্যাতিত হয়ে আসে, তাদেরকে তারা নাগরিক হিসেবে সুযোগ করে দিবে, শুধু মুসলমানদেরকে দিবে না। তার মানে দেখেন একটা দেশের, ভারতের ইতিহাস তো আপনি জানেন, আমরা সবাই জানি, ভারতের একটা বৃহৎ ইতিহাস, মুসলমানদের ইতিহাস। আপনি ভারতের বড় বড় পর্যটন এরিয়াগুলোতে যান, বড় বড় স্থাপনাগুলোতে যান, সেখানে আপনি দেখবেন সব জায়গায় মুসলমানদের চিহ্ন আছে। অথচ মুসলমানরা যদি চিন্তা করতো যে কোনো হিন্দু থাকবে না ভারতে, তাহলে ভারতে কিন্তু এখন 100 কোটি 120 কোটি হিন্দু থাকে না। কিন্তু কখনো মুসলমানরা এটা করে না। আপনি দেখেছেন মুসলমানরা সবসময় বতিশি ভিত্তি, মানে প্রত্যেকে গ্রহণ করে নেওয়ার মানসিকতা ছিল। কিন্তু ভারতে এখন যে গেরুয়া বাহিনী যারা, আপনি দেখুন শুভেন্দু পুশিন করে দিচ্ছে, আপনি 96 লক্ষ পশ্চিমবঙ্গ থেকে, আবার হেমন্ত এখানে আসাম থেকে 19 লক্ষ মানে পাঠিয়ে দিচ্ছেন। কেন? শুভেন্দুর পূর্বপুরুষরা কিন্তু বাংলাদেশে। এখন শুভেন্দু পাঠাচ্ছে কি কোন যুক্তিতে? যে তাদের বাবা মা অথবা তাদের দাদা বাংলাদেশে ছিল। তাহলে আমি তো মনে করি প্রথমে শুভেন্দুকে পাঠিয়ে দিতে হবে, যে তোমার মা বরিশালের, তোমাকে পুশিং করলে প্রথমে শুভেন্দুকে আমরা ওয়েলকাম জানাবো, তাকে আসো, তুমি আসো। কিন্তু এই যে শুভেন্দু এমন একটা ব্যক্তি, পশ্চিমবঙ্গের এমন একটা ব্যক্তি, সে যখন তৃণমূল কংগ্রেস করতো, আমরা অনেক ভিডিও দেখেছি, তাদের মিডিয়াতে দেখেছি, সে গরু গোস্ত খাইতো। আর এখন এত বেশি হিন্দু প্রিয় মানুষ হয়ে গেছে, হ্যাঁ, হিন্দু মানে গেরুয়া বাহিনীর এমন প্রিয় মানুষ হয়ে গেছে, মুসলমান তার কাছে সহ্য হয় না। সে কতবার বলেছে যে শেখ হাসিনাকে সে পাঠিয়ে দিবে, শেখ হাসিনাকে কোলে করে নিয়ে আসবে। মানে কি, মানে শব্দগুলো অবাক হওয়ার বিষয়। একটা দেশে একটা সার্বভৌম রাষ্ট্র, আমাদের একটা সভরিন আছে আমাদের, হ্যাঁ, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, সেই স্বাধীন রাষ্ট্রের একটা পলাতক আসামিকে সে এনে প্রধানমন্ত্রী বানিয়ে দিবে। এই যে শুভেন্দুর, আমি মনে করি যে পাঠাইতে প্রথমে শুভেন্দুকে পাঠাইতে হবে। এবং তাদের যে হিন্দু বিদেশে, দেখেন ভারতের একজন হিন্দু শাস্ত্রবিদ আছে সাবারকার বলেছেন যে হিন্দু রাষ্ট্রে তারাই হিন্দু কোনো ধর্ম না, হিন্দু হচ্ছে একটা কমিউনিটি। মানে যারা পিতৃভূমি, জন্মভূমি এবং পুণ্যভূমি মনে করবে, তারাই হিন্দু হবে, তারাই ভারতের নাগরিক হবে, হিন্দুস্তানের নাগরিক হবে। তার মানে আপনি জানেন শুধুমাত্র মুসলমানরা কিন্তু ভারতকে পুণ্যভূমি মনে করেন, আমরা মনে করি মক্কা মদিনা। তো সুতরাং মুসলমানরা যদি নাগরিকও হয়, তারা হিন্দু না, হিন্দুস্তানের অংশ না। এই জন্য যে আপনি দেখেন যে সিএ, যে তারা যে অ্যামেন্ডমেন্টটা করেছে, সিএ এর মাধ্যমে মুসলমান যারা সবাইকে প্রোটেকশন তারা দিচ্ছে। সুতরাং তারা যদি এই যে বন্ধুত্বমূলক সম্পর্ক আমাদের সাথে যদি না করতে চায়, তারা যদি এই পায়ে পা রেখে যদি ঝগড়া করতে চায়, আলটিমেটলি কারোর জন্য ভালো কিছু হবে না। কারণ এই যে মানে যিনি আসলেন হাই কমিশনার, তিনি কি ইঙ্গিত দিতে চাইলেন? দেখেন উনি মানে আমি যেটা মনে করি, ওনাকে পাঠানো হয়েছে শুভেন্দুর পরামর্শই পাঠানো হয়েছে, শুভেন্দুর পরামর্শে ওনাকে পাঠানো, যেহেতু বিজেপির উনি একজন এই ছিল, শুভেন্দুর পরামর্শ। আলটিমেটলি তারা তো ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে। ভারত যদি মুখে একটা বলে, আপনি ধরে নিতে হবে এটার বিপরীতটা হবে। আপনি পুশিং করছেন কোন আন্তর্জাতিক আইনে? তারা বলেছে 1951 সালে যে রিফিউজি অ্যাক্ট আছে, সেই রিফিউজি অ্যাক্টে তারা সিগনেটরি না, কিন্তু ইন্টারন্যাশনাল মানব সংগঠন ICCPR, যেটা সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, সেই ICCPR সিগনেটরি পার্সন ছিল হচ্ছে ভারত। সে ICCPR এর 9 নম্বর ধারা বলা আছে যে ডকুমেন্টেড আনডকুমেন্টেড কেউ যদি আপনার দেশে যায়, আপনি তাকে বের করে দিতে পারবেন না। তাকে বের করতে হলে আইনের মাধ্যমে তাকে হস্তান্তর করতে হবে। কিন্তু আপনি তারা ধাক্কা বের করে দিচ্ছেন, আপনি ধাক্কায় তাদেরকে বের করেছে, কোন আইনে বের করছেন? আমি মনে করি এখানে আমাদের সরকার একটু দুর্বলতা আছে। দুর্বলতা জায়গাটা কোথায়? চোখে চোখ রাঙ্গার কথা মতো দুর্বলতা। আপনি এই যে শূন্য রেখায় যে শত শত অমানবিক আচরণ করা হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আছে, সবাইকে নিয়ে যাক, সরকারের পক্ষ থেকে নিয়ে দেখাক, পুরো আন্তর্জাতিক মিডিয়াকে দেখাক তারা কিভাবে ICCPR লঙ্ঘন করছে, তারা কিভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। আপনি জানেন আমাদের একটা আন্তর্জাতিক কোর্ট আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। সে কোর্ট অফ জাস্টিসে অভিযোগ করতে পারে, কোনো ব্যক্তি করতে পারবে না, রাষ্ট্র করতে হবে।
কোনো ব্যক্তি আমি চাইলে সেখানে করতে পারবো না। আমি মানবাধিকার কোনো সংস্থার কাছে একটা আবেদন করতে পারবো, কিন্তু আইসিজে-তে আমি কখনো মামলা করতে পারবো? মামলা করবে কে? রাষ্ট্র করবে। তাহলে এই যে মানবাধিকার লঙ্ঘন করছে, আইনের লঙ্ঘন করছে তারা, আইনে পুশিং করে বাধ্যতামূলক, এটা পুরো সব আইনে এটা লঙ্ঘন। কিন্তু এটা যদি আপনি যদি মানবাধিকার সংস্থাগুলোকে না দেখান, আপনি যদি আইসিজে-তে না যান, তাহলে তারা বারবার করে যাবে। এটা কোনো দেশে আপনি দেখেন, আমাদের রোহিঙ্গা 10 লক্ষ 15 লক্ষ রোহিঙ্গা আছে, আমরা কি কখনো আসার পরে আমরা কি বের করে দিতে পেরেছি? কোনো সুযোগ নাই তো, বের করার সুযোগ না, আন্তর্জাতিক আইন আছে তো। রিফিউজি একটা আপনি সিকিউরিটি করেন, আইসিডিপিআর তো আপনি সাইন করেছেন আপনি। সুতরাং এগুলো করার মাধ্যমে আলটিমেটলি ভারত তার বন্ধুত্ব সবাইকে হারাচ্ছে। আমরা মনে করেছিলাম এ সরকার আসলে হয়তো তাদের স্বাভাবিক হবে, কিন্তু ভিসা পলিসি স্বাভাবিক হয়েছে, মেডিকেল ভিসা ছাড়া ভিসা পলিসিগুলো কোনো স্বাভাবিক হয় নাই। তার মানে তারা আলটিমেটলি আওয়ামী লীগ ছাড়া কাউকে পছন্দ করেন না। জি, ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম রনি, তারা বলেছিল যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সাথে তারা সম্পর্ক উন্নয়ন করবে, তাদের প্রতিনিধি এসেছিল, এবং বেগম খালেদা জিয়ার যেদিন মৃত্যু হলো পরের দিন তাদের প্রতিনিধি এসেছিল, তারা বলছে যে সম্পর্ক উন্নয়ন করবে। কিন্তু 3 মাসের মাথায় এসে মানে এমন করছে কেন ভারত? না, এটা ধরেন ভারত করছে, ভারতের 2-3 দিক থেকে জিনিসটা দেখা যায়। একটা হলো যে কলকাতার পারসেপশন কি আর দিল্লির পারসেপশন কি, আরেকটা হলো বিজেপি। হ্যাঁ, আরেকটা হলো বিজেপি এবং ইন্ডিয়ান স্টেট। হ্যাঁ, অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে আমরা মনে করি। এবং ভারতের জনগণ এখানে দেখেন, ভারতে যে ঘটনাটা ঘটেছে একটা ফার রাইট এক্সট্রিমিজম, এবং এখানে রাইট উইং পপুলিজম এবং অথরিটেরিয়ান কনজারভেটিভিজম, এই 3টা হলো ফ্যাসিবাদের একটা প্রধান লক্ষণ যে কোনো দেশে, যে কোনো সোসাইটি। ভারতে এই 3টার সমন্বয় ঘটছে শাসক শ্রেণীর মধ্যে, ফলে একটা খুবই স্ট্রং ফ্যাসিস্টিক একটা কাঠামো। সেই কাঠামোর নির্যাতনের শিকার সেই দেশের জনগণ, সে দেশের বিপুল জনগণ নির্যাতনের শিকার। এবং এই যে পশ্চিমবঙ্গে দেখেন বিজেপি কীভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে, আগের থেকে আপনার ভোটার তালিকা সংশোধন করার মধ্য দিয়ে বিপুল ভোটারদেরকে বাইরে রেখে বিজেপি ক্ষমতায় নিয়ে চলে আসছে। হ্যাঁ, তো ফলে এই যে একটা রাইট উইং পপুলিজম এবং ফার রাইট এক্সট্রিমিজম এবং অথরিটেরিয়ান কনজারভেটিভিজম, এই 3টা এক্সট্রিম শক্তির একটা সম্মিলিত আপনার শাসক কাঠামো এবং শাসক হিসাবে তারা ইন্ডিয়াতে এখন আছে। এরা সাউথ এশিয়ার সিকিউরিটির জন্য থ্রেট, শুধু বাংলাদেশের জন্য না, সাউথ এশিয়ার সিকিউরিটির জন্য থ্রেট। এই জন্য বৃহত্তর গণতান্ত্রিক কমিউনিটিকে এটার ব্যাপারে সোচ্চার। অলরেডি আপনি দেখেছেন যে আমেরিকাতে তারা এই যে এর আগে যে বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা টামলা করে বিভিন্ন যারা তাদের এই স্বৈরাচারী ফ্যাসিবাদী কাঠামোর সমালোচনা করতো, তাদেরকে তারা আপনার এই গুপ্তচর দিয়ে হত্যা করতো অন্য দেশে। এটা নিয়ে দেখেন যে কত বড় কূটনৈতিক সমস্যার মধ্যে পড়ছে তারা, এবং আমেরিকা এই ব্যাপারে খুবই অ্যালার্ট আছে। সো ফলে ইন্ডিয়া, আমি মনে করি যে ইন্ডিয়া নেভার বি আ সুপার পাওয়ার। ইন্ডিয়া কোনোদিনও সুপার পাওয়ার হবে না, রিজনাল পাওয়ারও হবে না। ইন্ডিয়া যদি নিজের সম্মান রক্ষা করতে চায়, তাকে এই ফেলিউরগুলো, বিগত 15-16 বছরের ফেলিউরগুলো চিন্তা করতে হবে, এবং বাংলাদেশের সাথে তার সম্পর্কটা পুরোটা তার রিভিজিট করতে হবে। রিভিজিট করার মধ্যে দিয়ে এটার প্রথম প্রক্রিয়া হলো কলকাতার কথা শোনা বন্ধ করতে হবে। কলকাতার লোক মনে করে আমাদের ভাষা এক, সংস্কৃতি এক, এই সংস্কৃতির দোহাই দিয়ে তারা বাংলাদেশকে আন্ডারমাইন্ড করে। বাংলাদেশে এটা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক আবহাওয়ার মধ্যে এখানে কালচারাল উপনিবেশ তারা কায়েম করতে চায়। ফলে কলকাতার বুদ্ধিজীবীদের কোনো কথা শোনা যাবে না। দিল্লি আরও 8-10টা রাষ্ট্রকে যেভাবে ট্রিট করে, সেইভাবে বাংলাদেশকে ট্রিট করার কোর্সটা আগে তাকে নিজেকে রপ্ত করতে হবে। রপ্ত করার মধ্য দিয়ে তারপরে আমাদের যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো আমরা, যেমন আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হলো এই পানির হিস্যা। পদ্মা ব্যারেজের কথা আপনারা জানেন, আপনার তিস্তার কথা আপনারা জানেন, এগুলো বহুল আলোচিত বিষয়। এই বিষয়গুলোকে ভারতের আগায় নিতে হবে, কারণ এখানে আমাদের ইকোলজিক্যাল একটা জেনোসাইড চলতেছে। আপনি আমাদের উত্তরবঙ্গের অবস্থা দেখেন, এখানে পরিবেশগত যে বিপর্যয়, এখানে মানবতা বিরোধী অপরাধের সামিল। আপনি যদি এগুলো পুরো ডেটা নেন, যে আমাদের জনজীবন, স্বাস্থ্য এবং ইকোনমি এবং আমাদের মানুষের এবং প্রকৃতি পরিবেশের যে ক্ষতিটা হয়েছে, এটা মানবতা বিরোধী অপরাধের সামিল হবে। এবং যে পরিমাণ ক্লাইমেট রিভিউজ তৈরি হয়েছে, এটা নিয়ে গ্লোবালি আর আলাপ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সাথে এরকম আচরণ, এবং জাহিদুর রহমানের সাথে এটা আসতে চাচ্ছিলাম, এবং ফলে এটা শেষ করে উত্তর দিয়ে, ফলে ইন্ডিয়াকে আসলে যেটা করতে হবে যে ইন্ডিয়ার যে পররাষ্ট্রনীতি, এটা বাংলাদেশের ক্ষেত্রে ফেল করছে যে বারবার, এটা তাকে রিকগনাইজ করে রিলার্ন করার প্রসেসটা শুরু করতে হবে, না হলে এটা থেকে ইন্ডিয়া বের হতে পারবে না। আর বাংলাদেশ বসে থাকবে না, বাংলাদেশে আরও অন্যান্য সম্পর্ক আছে, জাতি আছে, এগুলো নিয়ে বাংলাদেশ মুভ করবে। এখন জাহিদুর রহমানের ক্ষেত্রে যেটা হলো, সেটা আমি মনে করি জাহেদ ভাইকে আমাদের অভিনন্দন জানানো উচিত।
সেখানে তাকে হেনস্থা করা হয়েছে এবং আমাদের যে হাই কমিশনার ছিলেন উনিও এখানে ছিলেন, ওনাকে সহ হেনস্থা করা হয়েছে। যদিও কূটনৈতিকভাবে আগে জানানো হয়েছিল উনি সার্ক ভিসা নিয়ে ভ্রমণ করছিলেন, যদিও সবুজ পাসপোর্টে উনি ভ্রমণ করছিলেন, সেটা সমস্যা না। ওনাকে 2 ঘন্টা হেনস্থা করার পরে যখন ওনাকে প্রবেশের অনুমতি দেওয়া হলো, উনি তখন প্রতিবাদ করে যে না, হ্যাঁ এটা তো ওনার সাথে যায় না, তখন উনি বাংলাদেশে ব্যাক করেছেন কলম্বো হয়ে। এবং আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং আমাদের এই যে বাংলাদেশ যে আসলে ইন্ডিয়ার এই অসম্মান বা অসৌজন্যমূলক আচরণ এন্টারটেইন করবে না, তার একটা লক্ষণ কিন্তু। এবং এই ঘটনা আপনি দেখেন গ্লোবাল মিডিয়াতে আজকে কীভাবে নিউজ হচ্ছে। আপনি তো যুদ্ধ অবস্থাতেও যখন একটা দেশের, সেটা প্রতিবেশী দেশ হোক বা যে দেশেরই হোক, একটা দেশের এইরকম একটা সম্মানিত লোক, হ্যাঁ যেই পদমর্যাদাই হোক, সরকারের অংশ যখন ভিজিট করে, আপনি তার সাথে বেয়াদবি করতে পারেন না, তাকে অসম্মান করতে পারেন না, এটা নর্মস। ফলে এই নর্মস ভঙ্গ করার ক্ষেত্রে ইন্ডিয়ার হাই প্রোফাইল লোকজন যখন এইবার অন্যান্য দেশে ভ্রমণ করতে যাবে, তারাও একটা আতঙ্কে থাকবে, কারণ তারা তো মানির মান দিতে জানে না। ফলে যে সম্মান করতে জানে না সে সম্মান ডিজার্ভ করে না। এই আতঙ্ক ইন্ডিয়াকে এখন বরং গ্রাস করবে। এবং গ্লোবাল মিডিয়াতে যেইভাবে এই ঘটনার নিউজ হচ্ছে, তাতে পররাষ্ট্রনৈতিক ইন্ডেক্সে ইন্ডিয়ার অবস্থা আগে তো আলোচনা করলামই যে নিম্নগামী। এই ঘটনা তার আরেকটা আপনার যে এটা কি বলবো, শেল পড়লো, আরেকটা ব্যারাক পড়লো কফিনে, যে এটা তার ইন্ডেক্সকে আরো নিম্নগামী করবে। তারা যে আসলে খুবই, এটাকে বাংলা শব্দ যদি কূপমণ্ডক বলেন, যে খুবই নিম্ন রুচির পরিচয় দিচ্ছে হ্যাঁ ডিল করার ক্ষেত্রে, এইটাই তার উদাহরণ। এবং এই ঘটনায় কেন্দ্র করে যারা পতিত যারা, তারা খুব বাহবা নিচ্ছে যে হ্যাঁ দিল্লি তাকে বের করে দিচ্ছে, করছে। এবং যারা রাজনৈতিক বিরোধী প্রতিপক্ষ, তারাও দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে এটাকে অনেক রং চং দিয়ে প্রচার করার চেষ্টা করছে। এটা রং চং দিয়ে প্রচার করার কিছু নেই, এটা দেশপ্রেমের ব্যাপার, এটা দেশপ্রেমের ব্যাপার। এবং জাহিদুর রহমান যে সিদ্ধান্তটা নিয়েছে, এটাকে আমি মনে করি বাংলাদেশের দলমত নির্বিশেষে নাগরিকদের স্বাগত জানানো উচিত। ওনাকে তো অ্যালাউ করা হয়েছিল 2 ঘন্টা হ্যারাসমেন্টের পরে, কিন্তু উনি সেটা গ্রহণ করেন নাই। এবং আপনি তো জানেন, আজকে আপনারা PM ব্রিফিংয়ে ছিলেন মিডিয়ায়, সেখানে উনি নিজে আপনাদের সামনে হয়তো উনি ব্রিফিং করেছেন পুরো ঘটনাটা কি ঘটেছে। ফলে এটা হলো আমি মনে করি যে, এবং হেগেল একটা কথা বলছিল ভারতকে, যে এটা খুবই ভালগার স্পিরিচুয়ালিটির দেশ, খুবই ভালগার আচরণ হয়েছে এটা। এই আচরণের মধ্যে হ্যাঁ আপনি আমরা বলছি না, আরেকটা হলো বন্ধু রাষ্ট্র বললে আসলে পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই। রাষ্ট্র এক্সিস্ট করে এনিমি পারসেপশনের উপরে, স্টেট অফ এক্সেপশন বলে আগামের যে বিখ্যাত থিওরি। একটা রাষ্ট্র আলাদা রাষ্ট্র থেকে আলাদা হয় কেন? এক আরবে সবাই তো আরবি ভাষাভাষী, তারপরে এতগুলো 27-28টা রাষ্ট্র কেন? কারণ হলো তার পারসেপশন অফ এনিমি পারসেপশনের কারণে সে অন্য কমিউনিটি থেকে নিজেকে আলাদা করতে চায়। ভাষা এক হওয়ার পরেও আলাদা রাষ্ট্র হয় এই কারণে। ফলে একটা রাষ্ট্র ফাংশন করে বা আলাদা যে নিজেকে দাবি করে, এটা ফ্রেন্ড পারসেপশনের উপর না, এনিমি পারসেপশনের উপর। তার মানে আমরা যারা প্রত্যেকদিন যুদ্ধ করবো তা না, যুদ্ধ আমরা করবো না, কিন্তু আমরা এই যে এনিমি পারসেপশন, এটা ধৈর্য নিয়ে রাষ্ট্র নিজেকে, নিজের সেনাবাহিনী, নিজের সার্বভৌমত্ব এগুলোকে প্রোটেক্ট করে, এগুলো শক্তিশালী করে। ফলে আমি মনে করি ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের যে সম্পর্ক, এই সম্পর্ক পর্যালোচনা করে বাংলাদেশের একটা জাতীয় ঐক্য গঠন করা দরকার। ভারত প্রশ্নে আমাদের একটা জাতীয় নীতি প্রণয়ন করা দরকার। এবং এটা শুধুমাত্র ভারত বিরোধিতার রাজনীতি দিয়ে সমাধান হবে না। সেটা হলো সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতি দলমত নির্বিশেষে এটাকে প্রোটেক্ট করার জন্য একটা জাতীয় নীতিমালা নেওয়া দরকার। তাহলে ভারতের এই যে সংস্কৃতিগুলো, এই যে বদভ্যাসগুলো মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে, এগুলো আপনার দূর করা ভারতের পক্ষে সহজ হবে। জি, ধন্যবাদ। ব্যারিস্টার আল মামুন রাসেল, গত 2 দিন আগে সীমান্ত সম্মেলন হলো দিল্লিতে। বাংলাদেশের বিজিবি মহাপরিচালক এবং ইন্ডিয়ান BSF মহাপরিচালক পর্যায়ে সীমান্ত বৈঠক হয়। আমরা এ পর্যন্ত যতগুলো সীমান্ত সম্মেলন কভার করেছি, তাতে দুপক্ষই কিন্তু যৌথভাবে একটা স্টেটমেন্ট দেয়, কিন্তু এবারেই তারা যৌথভাবে কোনো স্টেটমেন্ট দিল না। এটার কারণ কি মনে করছেন? অর্থাৎ যেই সম্মেলন হওয়ার কথা ছিল, সেই সম্মেলন সেই লক্ষ্য পূরণ করতে পেরেছে কিনা? দেখেন, BSF কিন্তু ভারতের সবচেয়ে দুর্দর্শ একটা বাহিনী। ভারতের সকল বর্ডার কিন্তু BSF নেই। আপনি দেখেন নেপাল ভুটান বর্ডারে যান, SSB আছে। আপনি আসাম বর্ডারে যান, আসাম রাইফেলস আছে। আপনি চায়না বর্ডারে ITBF আছে। শুধুমাত্র দুর্দর্শ বাহিনী হচ্ছে BSF। এই BSF কোথায় কোথায় দিয়েছে? শুধু আমাদের এই বাংলাদেশ সীমান্তে 2000 কিলোমিটার, আর ওই লাইন অফ কন্ট্রোল পাকিস্তানের এতে দেওয়া। আপনি দেখেন এই যে এই বাহিনীটাকে দিয়ে আলটিমেটলি তারা মুসলমানদেরকে
মানে এই যে কন্ট্রোল করার একটা এই দুর্দর্শ বাহিনী, আপনি দেখেন এই দুর্দর্শ বাহিনী কি বলেছে, তারা বলছে আমাদের সীমান্তে তারা বিষাক্ত সাপ ছেড়ে দিবে, কুমির ছেড়ে দিবে, বিষাক্ত সাপ ছেড়ে দিবে। অথচ কত বড় আইনের, আন্তর্জাতিক আইনের ভায়োলেশন। আইসিসিপিআরে যান, সেখানে বলা আছে সীমান্তে এমন কোনো এই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে বা মানবের জন্য ক্ষতিকর হবে এমন কিছু আপনি দিতে পারবেন না। অথচ তারা ঘোষণা দিয়েছে তারা কুমির ছেড়ে দিবে, তারা বিষাক্ত সাপ ছেড়ে দিবে। তার মানে কত দুর্দর্শ চিন্তা তাদের। এবং কাটা তারার বেড়া দেওয়ার জন্য তারা জায়গাও বরাদ্দ করে দিয়েছে করছে। তাহলে আপনি এটা মানে এটা তো আসলে মানে আমি আসলে কি বলবো, মানে এদের চিন্তার এটা কোথায়? মানে এরা বললাম না, এই যে বিএসএফ, আলটিমেটলি বিএসএফ বিজেপি করে মিটিং করে কোনো লাভ নেই। তো বিএসএফ কে বসানো হয়েছে এখানে আমাদেরকে মারার জন্য। চোরাচালান পৃথিবীর কোন দেশে হয় না? যদি খুব দুঃখজনক, যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুনি যে সকল সীমান্ত হত্যা নাকি হত্যা না, এমন একটা শব্দ চয়ন শুনে, আপনি দেখেন পৃথিবীর কোন বর্ডারে চোরাচালান হয় না? আপনি বলেন তো। আপনি মেক্সিকো আমেরিকান সীমান্তে যান, আপনি লাইন অফ কন্ট্রোল হতো যেটা ভারত পাকিস্তানের সাথে, সেখানে কিন্তু ডেডলি অফেন্স যেটা মানে এই মরণঘাতী যে অস্ত্র, এই অস্ত্র কিন্তু কোথাও ব্যবহার করা হয় না। অথচ আমাদের বর্ডারে মরণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। চোরাচালান হচ্ছে, তো চোরাচালান হলে আপনাদের বর্ডারে গেলে আপনি গুলি করবেন? নো, আপনি গ্রেপ্তার করেন, আপনি গ্রেপ্তার করার মাধ্যমে আপনার আইন আছে, আইনের আলোকে তাকে শাস্তি দেন আপনি। কিন্তু আপনার বর্ডার আসে আপনি গুলি করবেন, তাহলে আপনাদের 10 লক্ষ 15 লক্ষ অবৈধ নাগরিক আছে, তাহলে আমরা দেখলেই তাকে গুলি করব, এটা কি আইনসম্মত হবে? হবে না তো, আইনসম্মত হবে না তো। কিন্তু সেটা তো তারা করছে। তার মানে এই যে চোরাচালানগুলো করলেই আপনি মানুষকে হত্যা করবেন। আপনি দেখেছেন এই প্রথম 1-2 মাস সরকার ক্ষমতা আসার পরে একটু বন্ধ ছিল, এরপর আবার কন্টিনিউ করা শুরু করেছে। এখন কথা হচ্ছে এই জায়গাগুলোকে আমাদেরকে শক্ত হাতে, তারা এবার যে পলিসি করেছে, তারা 3D পলিসি করেছে, ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট। মানে প্রথমে ডিটেক্ট করবে মুসলমান কিনা, তো যে ডকুমেন্টস থাকে তাকে ডিলিট করে দেবে, এরপর ডিপোর্ট, তাকে পাঠিয়ে দিবে। এই পলিসিতে তারা এখন আগাচ্ছে। আমরা একটু দুর্বল ভাবছি যে দেশের এখন একটু আনস্টেবল অবস্থা তো বাংলাদেশে এখন নেই। নতুন সরকার আসে, শপথ নিয়েছে, কার্যক্রম চালাচ্ছে, কিন্তু তারপরেও সরকারকে চাপে প্রেশারে রাখার জন্য এই কাজগুলো করছে। এখানে এই জায়গা থেকে আমাদেরকে শক্ত হাতে যদি আমরা দমন করতে না পারি, যদি আমরা এই শব্দ চয়নগুলো করি যে সকল চোরাচালান, সকল সীমান্ত হত্যা না, তাহলে এটা তাদেরকে আরো উস্কিয়ে দেওয়া হবে, তারা আরো সুযোগ পেয়ে যাবে, তারা যে কাজগুলো করছে সেটার বৈধতা তারা পেয়ে যাবে। আমাদের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যদি চোখে চোখ রেখে কথা বলতে পারি, নেপাল যেভাবে কথা বলে, মালদ্বীপ যেভাবে কথা বলে সেভাবে যদি আমরা কথা বলতে পারি, পাকিস্তান যেভাবে কথা বলে সেভাবে যদি আমরা কথা বলতে পারি, আমি বারবার বলেছি, এখন বর্তমান গ্লোবালাইজেশনের যুগে ছোট দেশ বড় দেশ বলতে কিচ্ছু নেই, প্রত্যেকটা আমাদের সার্বভৌমত্ব আছে। আমাদেরকে সেভাবে গিয়ে আন্তর্জাতিক যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আমাদেরকে দেশকে অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি জনাব রেজাউল করিম রনি। মন্ত্রী বলেছেন যে সীমান্তে সব হত্যাকাণ্ডকেই বর্ডার কিলিং বলা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সাথে আপনি একমত পোষণ করেন কিনা? উনি কি অর্থে এই শব্দ ব্যবহার যেমন করলেন? দেখেন, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। এই সরকার আসার পরে কিন্তু কোনো বর্ডার কিলিং হয়নি। বর্ডার কিলিং বলতে যেটা রিপোর্ট করা হয়, বর্ডার কিলিং হয় না। 2 জন যে মারা গেছে, তারা মারা গেছে ভারতের ভিতরে, এবং তারা মারা গেছে যে কারণে গিয়ে মারা যাক, বাংলাদেশের নাগরিক মারা গেছে। এবং সেইটাই উনি মেনশন করেছেন যে বর্ডার কিলিংয়ের একটা স্পেসিফিক ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনের মধ্যে যদি ফেলে তাহলে 3 মাসে এর বর্ডার কিলিং হয় নাই। এবং বর্ডার কিলিং ভারত যে করে না তার মানে তা না, করে তো অবশ্যই, এটা তো দীর্ঘদিনের সমস্যা। এবং পৃথিবীতে যুদ্ধ ছাড়া একমাত্র বাংলাদেশ ভারত সীমান্তে এইভাবে গুলি করে মানুষ মারা হয়, আর কোথাও এভাবে মারা হয় না। এবং সেটা নিয়ে প্রতিবাদ বাংলাদেশের নাগরিকদের তরফ থেকে লম্বা সময় ধরে জারি আছে। স্টপ বর্ডার কিলিং নামে অনেক ধরনের আন্দোলন আমরা দীর্ঘ সময় ধরে করে আসছি। এবং বর্ডার এলাকায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, চোরাচালানি, এই সমস্ত দোহাই দিয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার যাতে বন্ধ করা হয়, এর জন্য অনেকবার বৈঠক হয়েছে, অনেকবার ইন্ডিয়া প্রতিশ্রুতি দিয়েছে যে ঠিক আছে, যেহেতু চোরাচালানি আবার বন্ধ করতে হবে আমাদের, হ্যাঁ, সেক্ষেত্রে তারা যাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করে, বহুবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারপরেও বর্ডার কিলিং ঘটেছে। কিন্তু এই 3 মাসে বর্ডার কিলিং ঘটেনি, সেটাই স্বরাষ্ট্রমন্ত্রী বলার চেষ্টা করেছেন। যদিও 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু সেটা বর্ডার কিলিং যেই ডেফিনেশনে পড়ে সেই ডেফিনেশনে পড়ে না, এটা উনি বলেছেন। এখন এটার সমাধান দেখেন, লালমনিরহাট সীমান্তে কিন্তু আমাদের বিজেপিও কিন্তু গুলি করেছে। আপনি দেখবেন যে গতকালকের ঘটনা, সংবাদ দেখবেন যে চোরাচালানি তো একতরফা হয় না, কিন্তু এতদিন আমরা খবরে দেখছি কি গুলি একতরফা, খালি বাংলাদেশের লোকই মরছে। ফলে আমরা তো চাই না কোনো কর্তৃপক্ষই, বিএসএফ বা আমাদের বিজেপি, কেউই
প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করুক এবং সাধারণ নাগরিক সেটা যে দেশেরই হোক, ভারত হোক বাংলাদেশে, মারা যাক। কিন্তু যেহেতু এটা থামছে না, হ্যাঁ, ফলে এই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীকে যেভাবে ব্র্যান্ডিং করা হয় যে শিলং সালাউদ্দিন বলা হয়, কারণ সে অপ্রতিরোধ্য, তাকে থামানো মুশকিল, সে সব কিছু হাঁটাহাড়ি ভেঙে দেয়, এই কারণে এইভাবে ব্র্যান্ডিং করা হয়। কিন্তু মুশকিলটা হলো যখন লালমনিরহাট সীমান্তে বিজেপি গুলি করা শুরু করছে, তখন দেখবেন একটা সমতা চলে আসছে, এটা কমে যাবে। কিন্তু এইটা কি আপনার ওই ধরেন জ্বর ছাড়ায় কুইনাইন দিয়ে তারপর কুইনাইন ছাড়াবে কি, এই টাইপের অবস্থা, এটা তো সমাধান হইল না। আপনি বিজেপি আপনার বিএসএফ গুলি করছে, এখন আমরা বিজেপিও যদি গুলি করবে তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? সাধারণ মানুষ, এই পার এবং দুই পারের। হ্যাঁ, তাহলে এখন এটা মন্দের ভালো যে চোরাচালানি তোমরা যদি গুলি বন্ধ না করো, তাহলে বাংলাদেশ সরকারের এই ব্যাপারে পজিশন কি? সরকারের পজিশন যে ভারতের প্রতি যদি যেটা তার প্রচার প্রপাগান্ডা যেটা করা হয় যদি নতজানো হইতো, তাহলে লালমনিরহাট সীমান্তে বিজেপি কেন গুলি চালাচ্ছে ভারতীয় চোরাচালানকারীদের উপরে? আপনি ইন্টারিমের আমলেও তো আপনার ভারত এই ধরনের অ্যাকশন নিচ্ছে, কই বিজেপিতে এই ধরনের অ্যাকশন নেয় নাই, অন্য আমলে তো প্রশ্নই ওঠে না। ফলে বিজেপিকে প্রপারলি অ্যাক্টিভ করা প্রপারলি মানে আমরা বলছি যে অবশ্যই আন্তর্জাতিক আইন আমরাও মানবো, কিন্তু এটা তো ভারতকেও মানতে হবে। ভারত যদি না মানে তাহলে তো আমাদের পক্ষে একা মানা সম্ভব না, একা মেনে আমরা তো ভিকটিম হইতে পারবো না যুগের পরে যুগ ধরে। এনাফ নাগরিক আমরা হারাইছি, আমরা আমাদের নাগরিকদেরকে অন্য দেশের সিকিউরিটি ফোর্সের নামে, হ্যাঁ, কিলিং বাহিনীর হাতে তো হারাইতে পারি না। তো ফলে এটার মেজারমেন্ট হিসেবে আমাদের বিজেপিও যদি প্রপারলি অ্যাক্টিভ হয়, হ্যাঁ, বিএসএফ যেরকম প্রপারলি অ্যাক্টিভ হয়, এটা আশা করি কমে আসবে। কারণ হইলো তখন হয়তো ইন্ডিয়া রিয়ালাইজ করবে যে আপনার লেথাল ওয়েপেন যেটাকে বলে যে মরণঘাতী অস্ত্র ব্যবহার করলে মানুষের প্রাণ মারা যায়, এবং বাংলাদেশের মানুষের প্রাণ মারা গেলে আমাদের যেরকম খারাপ লাগে, সেটা ভারতের নাগরিকের যখন মারা যাবে তখনও আমার ধারণা তাদের অনেক খারাপ লাগবে, আমাদেরও লাগবে। হ্যাঁ, ফলে এই যে খারাপের সমতা, এই যে ভায়োলেন্সের সমতা, এই সমতায় আমি মনে করি না যে এটা সমাধান না। কিন্তু এদিকে তো পরিস্থিতিটা তারা যদি প্রতিশ্রুতি না রাখে, তারা যদি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, অবশ্যই আমরাও চোরাচালানি দূর করতে চাই, আমরাও সীমান্তে যে ধরনের ক্রাইম, ড্রাগস, আরেকটা হলো যে দেখেন বাংলাদেশে যে ড্রাগস সীমান্ত এলাকাগুলোতে পরিকল্পিতভাবে যুব সমাজকে ধ্বংস করার জন্য ইন্ডিয়া এখানে ড্রাগস সাপ্লাই দেয়। তবে এখানে আমি মনে করবো আমাদের বিজেপি তাদের সীমান্ত এলাকায় হলো এই আপনার মাদকের কারখানা, তারা এদিকে ঠেলে দেয় চোরাচালানের মাধ্যমে। ফলে এটা শুধুমাত্র যে আইন শৃঙ্খলার ব্যাপার তা না, এটা শুধুমাত্র যে বর্ডারের ব্যাপার তা না, এখানে পুরা জাতীয় যুব সমাজের জাতীয় চরিত্রকে ধ্বংস করার একটা প্রক্রিয়া লম্বা সময় ধরে চলছে। ফলে এক্ষেত্রে অবশ্যই বিজেপিকে অ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। বিজেপি এবং আমাদের অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের সমন্বিতভাবে আমি মনে করি যে এই জায়গাগুলোতে অভিযান চালানো উচিত। অভিযান চালায় আমাদের চোরাচালানের সমস্যা, এদের ইন্টারনাল সমস্যা, এটা আমাদের ইন্টারনাল সমস্যা, এটার কারণে অন্য দেশের ফোর্স আমাদের গুলি করে মারবে, এইটাকে কেউ উৎসাহিত করে না। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এখানে ভুলভাবে ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই। বর্ডার কিলিংয়ের ব্যাপারে আমাদের জাতিগত পজিশন, অবস্থান পরিষ্কার, সরকারের অবস্থান পরিষ্কার, এবং সেটা আপনি দেখবেন যে বিজেপির অ্যাক্টিভ ভূমিকা পুশিনের ক্ষেত্রে বলেন, এবং চোরাচালানে যদি ভারতীয় হয় তাদেরকে দমন করার ক্ষেত্রে বিজেপির যে অ্যাক্টিভ ভূমিকা আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি, সেইটাই প্রমাণ করে যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটাকে যেভাবে ন্যারেট করা হচ্ছে আর উনি যে বক্তব্য দিয়েছেন তার পার্থক্যটা। জি, আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার আল মামুন রাসেল। আমাদের সংসদে যারা বিরোধী দল আছে এখন, তারা আসলে তাদের ভূমিকাটা ঠিকমতো পালন করছে কিনা? তাদের ভূমিকাটা মানে আমরা তো আসলে ওই সবসময় বলি যে শক্তের বক্ত নরমের জম। আমরা সবসময় এক ধরনের বিরোধী দল দেখে আসছি। আমরা দেখেছি বিরোধী দল মানে হচ্ছে হরতাল লাগবে, বিরোধী দল মানে অবরোধ রাখবে। শেখ হাসিনা 91 গণঅভ্যুত্থানের পরে তো 2বার ক্ষমতা আসে, বিএনপি 2বার বেনিফিশিয়ারি 2বার ক্ষমতা আসে। 91 ক্ষমতা আসার পরে তো শেখ হাসিনা বলেছে একদিনও শান্তি থাকতে দিব না, 385 দিন হরতাল দিয়েছিল। মানে ক্ষমতা আসার 286 দিন, দুই দিনের মাথায় হরতাল দিয়েছে। এখন বর্তমান বিরোধী দল হরতাল দিচ্ছে না, এই জন্যই অনেকের কাছে তো তাহলে বিরোধী দল মনে হচ্ছে হরতাল দিতে হবে, অবরোধ দিতে হবে। হ্যাঁ, এটা কারণ আমরা তো অভ্যস্ত একরকম, ওই একটা এলাকায় সে সব পচা ঘি বিক্রি করে, তো পরবর্তীতে তার সন্তান, সে মারা যাওয়ার পর সন্তান আসে, সন্তান এসে চিন্তা করলো যে পচা ঘি কেন বিক্রি করবো, আমি ভালো ঘি বিক্রি করবো। সে ভালো ঘি বিক্রি করলো, দেখে সবাই অসুস্থ হয়ে গেছে, সবাই তার বিরুদ্ধে এসে হামলা করলো, এই তুমি কি ঘি বিক্রি, তোমার বাবা তো ভালো ঘি বিক্রি করতো, তুমি কি ঘি বিক্রি করলে, এই ঘি খাওয়ার পর তো আমরা অসুস্থ হয়ে গেলাম। তখন সে বললো আমি তো তোমার ভালো ঘিটা দিলাম, কারণ আমরা তো তারা তো এতদিন ওই খারাপ ঘিতে অভ্যস্ত, যখন ভালো ঘি আসছে তখন আর তাদের আর পেট সহ্য হয় না, পেটটা খারাপ হয়ে গেছে। এখন কথা হচ্ছে বিরোধী দল কি করতে পারে? একটা বিরোধী দল জনমত তৈরি করতে পারে, সমাবেশ করে, যেমন আজকে পুশিন নিয়ে
বিরোধী দলের পক্ষ থেকে আজকে সমাবেশ হচ্ছে, কি করবে? সমাবেশ করে সরকারকে একটু রাখা, প্রেসারে রাখা, যাতে কাজগুলো হয়। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হলে তারপরে যখন আপনি বিভিন্ন বৃদ্ধি করবেন, তখন কি সরকারটা চাপে রাখার জন্য যাতে বৃদ্ধি থেকে ফেরত আসে। আপনি দেখেছেন বিদ্যুৎ বিল যখন বৃদ্ধি করা হয়েছে, পরবর্তীতে হুট করে বললো যে এত ইউনিটের মধ্যে বিদ্যুৎ বিল হবে না, কেন? আন্দোলনের ফলেই তো। আমাদের দেশে তো আন্দোলন ছাড়া কোনো কিছু কখনো সফল হয়নি। আওয়ামী লীগকে যখন নিষিদ্ধের ব্যাপারে কথা আসছিল, তখন বিএনপি কিন্তু চুপ ছিল। জামাত এবং এনসিপি যখন আন্দোলন করলো, তখনই কিন্তু পরবর্তীতে ইন্টারিম আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তার মানে আমাদের দেশে কোনো কিছু আন্দোলন ছাড়া হয় না। এখন কথা হচ্ছে আন্দোলনের এক্সট্রিমটা কতটুকু হবে, কতটুকু? এটা সরকার মাত্র 3 মাস আসছে, তাহলে কি হরতাল দিয়ে দিবে, অবরোধ দিয়ে দিবে? তাহলে কি আলটিমেটলি সরকারটা চলতে থাকবে? আপনি দেখেন, আমি এই ভাইয়ের সাথে একটা জিনিস একটু দ্বিমত পোষণ করছি। যেমন সীমান্ত হত্যার ক্ষেত্রে দৈনিক ইনকিলাব মার্চের 2024, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখন বিএনপি থেকে বলা হয়েছিল যে সীমান্ত হত্যা নিয়ে টু শব্দ করে না ডামি সরকার, বিএনপি থেকে বলা হয়েছে। এবারে এই HRSS এর যে রিপোর্ট, সেই রিপোর্টে দ্য ডেইলি অবজারভার 10 মে 2026 বলা হয়েছে, চলতি বছর সীমান্তে বিএসএফ সংশ্লিষ্ট 22টি কথিত ঘটনা অন্তত 5 জন বাংলাদেশি নিহত ও 14 জন আহত হয়েছেন। তার মানে কি 5 জন বাংলাদেশি এই পর্যন্ত নিহত হয়েছেন। এটা হচ্ছে আপনার 10 মে পর্যন্ত। তার মানে এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বলা হলো যে চোরা চালান যদি ওই দেশে, যেমন ওই দেশে যদি মারা যায়, আমাদের দেশে মারা যায়, তাহলে সীমান্ত হত্যা না। আপনি দেখেন পৃথিবীর আমি বলেছি কোনো বর্ডার চোরা চালান হয় না, পৃথিবীর কোনো বর্ডার নেই। প্রত্যেকটা বর্ডারে স্মাগলিং হয়, কিন্তু স্মাগলিং হলে স্মাগলিং একটা আইন আছে। আপনি স্মাগলিং যখন করেন, তখন হচ্ছে যেমন দেখেন সবকিছু আমাদের দেশে আনা হয়, যেমন মদ বলেন, মাদক বলেন, সবকিছু আমাদের দেশে আনা হয়। তারা কখনো দিয়ে যায়, কখনো আমাদের লোক গিয়ে নিয়ে আসে। তাহলে তারা যখন দিয়ে যাচ্ছে, আমাদের কাজকে তাকে গুলি করে মেরে ফেলবো? লেথাল ওয়েপন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন হচ্ছে, লেথাল ওয়েপন তখন ব্যবহার করবে যখন কোনো সাধারণ মানুষ অস্ত্র ব্যবহার করবে, সশস্ত্র অবস্থান করবে, তখন আপনাকে প্রোটেকশনের আলোকে আপনি লেথাল ওয়েপন ব্যবহার করতে পারবেন। কিন্তু একটা সাধারণ মানুষ একটা গরু নিয়ে আসতেছে, আপনার সীমান্তে গিয়েছে কোনো একটা গরু আনার জন্য, বা আপনার টাকার বিনিময়ে আনতেছে গরু, টাকার বিনিময়ে, এটা স্মাগলিং। আমি বলছি পৃথিবীর প্রত্যেকটা সভ্য দেশে, আপনি আমেরিকা, মেক্সিকো সীমান্তে যান, প্রত্যেকটা দেশে স্মাগলিং হয়। এটা একটা ব্যবসায়িক পলিসি হিসেবে স্মাগলিং হয়। তার মানে স্মাগলিং হলে আপনি গুলি করতে পারেন না তো আন্তর্জাতিক আইনে। আপনি যেটা করতে পারেন, আপনি এটাকে বিরত রাখার জন্য তাকে গ্রেপ্তার করতে পারবেন। গ্রেপ্তার করার মাধ্যমে তাকে আপনি তাদের জেলে রাখতে পারবেন, আপনি রেখে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আপনি তাকে পাঠাতে পারবেন। কিন্তু আপনি গুলি করবে, লেথাল ওয়েপন ব্যবহার করতে পারেন না তো আপনি। লেথাল ওয়েপন যদি যখন একটা জায়গা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা কিন্তু বড় একটা বিষয়। আপনি একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা পদক্ষেপ অনেক কিছু হয়। আপনি দেখেছেন এই যে পুলিশের যে আইজি, সাবেক আইজি, যে তাকে ইন্টারপোলের মাধ্যমে আপনার দুবাইতে গ্রেপ্তার করা হলো, এটা কিন্তু বেনজির আহমেদ। এই বেনজির আহমেদের কিন্তু এই যে রেড অ্যালার্ট জারিটা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এই অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টা ছিলেন, যাকে নিয়ে আমরা অনেক ট্রল করতাম, যে সাদা রাতে 3টা বাজে সাংবাদিক সম্মেলন করে, অনেক ট্রল, সে কিন্তু রেড অ্যালার্ট চালু করেছে। ফলাফলটা যদি এখন এই সরকার পাচ্ছে, কিন্তু রেড অ্যালার্ট চালু করেছে সে রেড অ্যালার্টের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে একটা স্বরাষ্ট্রমন্ত্রী অনেক জায়গায়, আপনি দেখেন ভারতের মতো দেশে বিজেপির যিনি দলীয় প্রধান, তাকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বড় একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এটা বড় একটা দেশের একটা বড় একটা বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে যে সকল হত্যা না, তখন হচ্ছে এই বিএসএফ যারা আছে তাদেরকে আপনি সুযোগ করে দিলেন যে তোমরা হত্যা করো, সব হত্যা হবে না, আমরা হত্যা হিসেবে কাউন্ট করবো না। কিন্তু এই জায়গায় না হলেও আপনাকে বলতে হবে হত্যা, কারণ আমার দেশে একটা মানুষের জীবনে অনেক গুরুত্ব আছে। এটা যদি আমরা সেভাবে অ্যাড্রেস করতে না পারি, এটা সরকারের পক্ষ থেকে অ্যাড্রেসটা করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাড্রেসটা ভালোভাবে করতে হবে, যে কোনো হত্যাকে আমরা হত্যা করার কোনো সুযোগ নেই, লেথাল ওয়েপন ব্যবহার করার সুযোগ নেই। এমন কথা হচ্ছে আপনি চোখ রাঙ্গাই দেখাইতে হবে। আপনি নেপাল সীমান্তে তাদের যে বিএসএফ তো নেপাল সীমান্তে নেই, ভুটান সীমান্তে বিএসএফ নাই, এসএসবি আছে, সেই এসএসবি একটা গুলি করলে বিপরীত পক্ষ থেকে আরেকটা গুলি করা হয়। তার মানে একটা গুলি যখন আরেকটা গুলি আপনি বিপরীত থেকে করবেন না, আপনি যুদ্ধ না, এটা হচ্ছে কি প্রতিবাদ। আপনি একটা প্রতিবাদ যখন করবেন, তারা মনে করবে যে না, আমি যদি 10টা গুলি করে একটা গুলি খাইতে হবে, তো সুতরাং আমাকে না গুলি করা যাবে না। কিন্তু আপনি যদি বলেন যে তুমি গুলি করো, আমি শুধু লাশ গুনবো আর পতাকা বৈঠক করবো, আর আমার প্রতি বছর কয়টা হয়েছে আমি শুধু কাউন্ট করবো, তাহলে তো হবে না। তাহলে আমাদের পররাষ্ট্র নীতিটা কোথায় গেল? আর আমাদের সবার আগে যে বাংলাদেশ, সেই নীতিটা আমাদের কোথায় থাকলো? এই জন্য এটাকে প্রায়োরিটি দিতে হবে, এটাকে প্রাধান্য দিতে হবে। শব্দ চয়নের ক্ষেত্রে যে একটা শব্দের কারণে শেখ হাসিনার পতন হয়েছে, রাজাকারের বাচ্চা, একটা শব্দের কারণে পররাষ্ট্রনীতি অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে, একটা শব্দের কারণে। আপনি যখন এটাকে কিলিং বলবেন না, তখন তাদেরকে আপনি সুযোগ করে দিলেন যে তোমরা করতে পারো, কোনো সমস্যা, আমরা এটাকে কিলিং হিসেবে কাউন্ট করবো না। জি, ধন্যবাদ। রেজাউল করিম রনি, বিরোধী দল সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে, এটা দাবি করছেন আল মামুন রাসেল।
এটা যার যার দাবির উপর ডিপেন্ড করে। রেজাউল করিম রনি, সংসদে কেন সরকার দলীয় সংসদ সদস্য হিজাব এবং নেকাব নিয়ে তির্যক মন্তব্য করবেন? জি দেখেন, আমি আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি এটা বলি, আমার সহবক্তা বলেন যে হত্যা না হলেও বলতে হবে হত্যা হয়েছে সীমান্তে। নো, এটা প্রোপাগান্ডার রাজনীতি, এই রাজনীতি করার দরকার নেই। আমাদের কাজ হলো বিজেপিকে অ্যাক্টিভেট করা, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। বিজেপিতে অ্যাক্টিভেট হচ্ছে, লালমনিরহাটে তো আমাদের বিজেপিও গুলি চালাচ্ছে, যদিও আমরা এবং সীমান্তের মানুষও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়াল হয়ে দাঁড়িয়ে এটা অলওয়েজ রাখে দায়িত্ব। কিন্তু মুশকিল, এবং আমি কিন্তু বলেছি এখানে হত্যাকাণ্ড হয়নি তা না, কিন্তু সীমান্ত হত্যাকাণ্ডের একটা স্পেসিফিক ডেফিনেশন আছে। এই 3 মাসে সেই ডেফিনেশন অনুযায়ী হত্যাকাণ্ড ঘটে নাই, যেটাকে আপনি অবশ্যই ইন্ডিয়ান বাহিনী কর্তৃক বাংলাদেশের নাগরিক মারা গেছে এই 3 মাসে, সেটা সরকার স্বীকার করছে। কিন্তু সীমান্ত হত্যা সেটা একটা স্পেসিফিক জায়গা আছে, যেটাকে আপনার বর্ডারের ওই নির্দিষ্ট নোম্যান্স ল্যান্ড এরিয়া বলেন, যে সেই ডেফিনেশন অনুযায়ী সীমান্ত হত্যা 3 মাসে ঘটে নাই, সরকারের পরিসংখ্যান তাই বলে। কিন্তু হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে ভারতের ভিতরের 2 কিলোমিটার ভিতরে। আপনার একজনকে গুলি করা হয়েছিল, একজন ইস্টার মারা গেছে, একজন পরে চিকিৎসা মারা গেছে। কিন্তু সেটা কিন্তু বর্ডার কিলিং হইল না, কারণ সেটা ঘটনাটা ঘটেছে ভারতের সীমান্তে 2 মিটার ভিতরে, 2 কিলোমিটার ভিতরে। তো ফলে বর্ডার কিলিং এর যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী যদি না হয় তারপরেও বলতে হবে নো, এটা এই ফলস চাপ তৈরি করে সমাধান আসবে না। আমাদের প্র্যাকটিক্যালি সলিউশন, প্র্যাকটিক্যাল আমাদের সলিউশন কি, যে বিজেপিকে অ্যাক্টিভেট করা। প্র্যাকটিক্যাল সলিউশন কি, বাংলাদেশের নাগরিককে পপুলার সভারেন্টির ভিত্তিতে ঐক্যবদ্ধ করা, জাতীয় ঐক্য সংহতি করা, আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষার অবস্থার আপনার উন্নতি ঘটানো, এবং ভারতের ব্যাপারে আন্তর্জাতিক পররাষ্ট্রনৈতিক চাপ তৈরি করা। পপুলিজম কইরা বা এই আপনার যেটা হয় নাই সেটা বলে রংচং বলে এটা সমাধান হবে না। যাই হোক, এটা একটা। আর আপনি যেটা বলেন সংসদে, যেটা হচ্ছে খুবই আনফরচুনেট, যেটা হলো ধরেন এই যে জিসান হত্যাকাণ্ডের এই পুরো ডিটেইলস, জিসানের মানে অপহরণ, হ্যাঁ, ওই যে আপনার ভ্রূণ হত্যাকাণ্ড এবং আপনার এই তার ধর্ষণ, প্রথমে বলা হইলো যে এটা গুম। আপনি দেখেন যে একটা মিথ্যা বললে সেটাকে ঢাকার জন্য কিন্তু 1000 মিথ্যা কথা বলতে হয় পরে, তার প্রমাণ একটা চাক্ষুষ প্রমাণ। এটা প্রথমে বলা হলো গুম, ওকে, তারপরে ঠিক আছে। তারপর যখন মামলা, দেখা গেল যে মামলা করছে ভিকটিম, এবং এখানে একটা গর্হিত কাজ করেছে সাবেক ছাত্রলীগ এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একজন নেতা, এই ভিকটিমের পরিচয় প্রকাশ করে দিয়েছে ফেসবুকে, যেটা কিন্তু খুবই আপনার একটা সেন্সিটিভ বিষয়। ভিকটিমের পরিচয় প্রকাশ করা যায় না, সে নারীর পরিচয় প্রকাশ করে তারা করছে। যাই হোক, তারপরে যখন মামলা হলো ধর্ষণ এবং ভ্রূণ হত্যার জন্য, তখন বললো যে না, এটা প্রেমের সম্পর্ক। ওকে, ভালো কথা। তারপরে কি, তারপরে দেখলাম যে কিছু বুদ্ধিজীবী ইসলামের আলোকে এটা কেন জায়েজ, এটা সাহাবীরা নবী রাসূলরাও এরকম করছে, এইরকম ব্যাখ্যা দেওয়া শুরু করলো। তার মানে কি, এগুলো তো আপনার এটা আপনি, অথচ এই ঘটনা যদি আজকে দেখেন ছাত্রদলের একটা লোক করতে, আপনি কিয়ামত বানাই ফেলতেন, 1 লক্ষ ফটোগ্রাফ আপনি ঘন্টায় সারা শুরু করতেন। এগুলো কোন ধরনের রাজনীতি? এবং এটা সর্বোচ্চ নেতা যখন পোস্ট দেয় এ ধরনের প্রপাগান্ডা নিয়ে, তখন তো এটা বিরোধী দলীয় নেতা, তখন এটা কি থাকে? তখন তো এখানে আর কোনো রাজনীতি থাকে না। ফলে একটা ঘটনা ঘটলো, তখন আপনারা কি করবেন? সে যে দলেরই হোক, আইনের আওতায় আনা হোক, বিচার হোক, সেটা ধরেন জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, যে হোক, আপনারা বলবেন যে আইনের আওতায় আনা হোক। হ্যাঁ, সেটা ধরেন ছাত্র দলের কেউ হয়তো আমরা বলতাম বিচারের আওতায় আনা হোক, কিন্তু তা না। আপনাদের দলে হইলে ছলে বলে কৌশলে বয়ান তৈরি করে তাকে ডিফেন্ড করতেই হবে। তারপরে আবার সংসদে এই ঘটনা পুরাপুরি স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃত করার পরেও হট্টগোলের মধ্যে, তারপরে আবার বিরোধী দলের সাংসদের নেতা দাঁড়ায় বলছে যে একটা সামান্য ঘটনা ঘটাইছে একজন, সেটাকে নিয়ে তিলরে তাল বানানো হচ্ছে। একটা ধর্ষণ ভ্রূণ হত্যার ঘটনা সামান্য ঘটনা, হ্যাঁ, এটা আপনারা বলতে। আবার যখন মনিরুল সাহেব যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কেউ গ্রহণযোগ্য বলবে না, এই বক্তব্যকে কেউ অ্যাপ্রিসিয়েট করবে না, এবং উনি নিজেও সেটা বুঝেছেন যে উনি রসিকতার ছলেটা বলেছেন, এবং বলেছেন যে এটা যেন উনি দুঃখিত, এবং স্পিকারকে বলেছেন এটা এক্সপান্স করতে। সেই বক্তব্য উনি নিজে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটা বাদ দেওয়া হোক, এবং স্পিকারও সেটা বাদ দিয়েছেন, সেটা সেখানেই সমাধান হয়ে গেছে। সেটাকে নিয়ে তারপরে দেখেন যে আজকে আপনিও প্রশ্ন করলেন, আমরা তো মনে করি যে পোশাকের স্বাধীনতা নিয়ে, কে হিজাব পরবে, কে নেকাব পরবে, এটা নিয়ে কথা বলার অধিকার কারণে, এবং কে পরবে না এটা নিয়েও মোরাল পুলিশিং করার অধিকার কারণে। এট দ্য সেম টাইমে আবার পলিটিক্স অফ হিজাব নেকাব, এটা তো আমরা দেখি। হিজাব নেকাব করলেই সবাই যে একটা দলের সদস্য, এটা মনে করার তো কোনো কারণ না। মনিরুল হক সাহেবের পরিবারের প্রায় বেশিরভাগ সদস্য হিজাব নেকাব করে, এটার বিরুদ্ধে ওনার বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। উনি নিজে এটা রসিকতার ছলে বলছে, কিন্তু এই রসিকতাটা গ্রহণযোগ্য না। সেটা বিএনপির কোনো লোক অ্যাপ্রিসিয়েট করে নাই, এবং আপনার সোশ্যাল মিডিয়াতেও বিএনপির লোকজন বেশি দেখলাম প্রতিবাদ করছে। কিন্তু
এটাকে কেন্দ্র করে শুধু এই ঘটনা নয়, এরকম কত উদাহরণ দেওয়া যাবে। যে কোনো ঘটনা ঘটলে আপনি যখন আপনার রাজনৈতিক দল, হ্যাঁ, বিরোধী দল হন বা সরকারি দল হন বা যে দলই হন, সেই ঘটনাটাকে যখন আপনি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ব্যবহার করার চেষ্টা করেন, জনগণ ইমিডিয়েটলি বিভ্রান্ত হলেও ইন দ্য লং রান আপনাদেরকে মানুষ বিশ্বাস করে না, ইন দ্য লং রান আস্থা হারায়। ফলে এখন দরকার কি গণঅভ্যুত্থানের পরে একটা কনস্ট্রাকটিভ আচরণ করা, এটা আমি সরকারি দল বিরোধী দল উভয় দলকে বলবো, যার মধ্যে দিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি জনগণ আস্থা অর্জন করতে পারে। আস্থা অর্জন করতে পারে না তো মানুষ, পারলে এখানে একটা নির্দলীয় ব্যানারে তো গণঅভ্যুত্থান হইতো না। বিএনপি জামাত তো কম মায়ের খায় নাই 15 বছরে, মানুষ তো ওই সিম্পিতি দেখায় নাই। ফলে আমাদের এটা যেটা দরকার সেটা হলো যে এই যে কোনো ঘটনাকে, যেমন এই যে রামিসার ঘটনা ঘটলো, এই ঘটনা ডেফিনেটলি সারা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছে, কিন্তু এটাকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করা, এই ঘটনা যতটা নিকৃষ্ট তার চেয়ে বেশি নিকৃষ্ট। যে কোনো এর ফলে বক্তব্যটা, কনক্লুশনটা এরকম ভাবে করতে চাই যে ঘটনা যেটাই ঘটুক, আপনার দলের লোক করলে সহি, আমার দলের লোক করলে সবচেয়ে খারাপ, এইটা না। দলমত নির্বিশেষে সবার জন্য আইনের শাসন চাইতে হবে। জি, ধন্যবাদ। বিরোধী দলের দিকে যদি কোনো কিছু যায় তাহলে সেটা বিরোধী দল চাপ দিয়ে অন্য দিকে অন্য ঘটনায় ফোকাস করতে চায়। দেখেন, এই বিষয়টা আসে তো হচ্ছে জিসানের বিষয় এবং হচ্ছে সংসদে কি বলেন মনিরুল হক চৌধুরী এমপি সাহেবের যে নিকাব নিয়ে যে শব্দ চয়ন। দেখেন, জিসানের বিষয় হচ্ছে প্রথম কথা হচ্ছে একটা আদর্শিক সংগঠন, হ্যাঁ, শিবির একটা আদর্শিক সংগঠন, ইসলামিক আদর্শিক সংগঠন। সেখানে এমন একটা রিলেশনশিপ যেটা এটা কোনো ওয়েতে কোনো সুযোগ নেই, এবং শিবিরে যে গঠনতন্ত্র আছে রিলেশনশিপ করার কোনো সুযোগ নেই। এবং শুধু রিলেশনশিপ না, একটা মেয়ে, একটা প্রাপ্তবয়স্ক মেয়েকেও প্রাইভেট টিউশনই করতে পারবে না, এটা শিবিরের গঠনতন্ত্র আলোকে। সে আলোকে জিসান যেটা করেছে সেটা হচ্ছে সে একজন বিবাহিত ডিভোর্সি একজন ভদ্র মহিলার সাথে এই বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে সঙ্গম হয়েছে, মিউচুয়াল সঙ্গম যেটাকে বলে, ইন্টারকোর্স করেছে, মিউচুয়াল ইন্টারকোর্স করেছে। এখন দেখেন, আমাদের এই দর্শনের দুইটা প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন হচ্ছে ফোর্সফুলি রেপ করা, এটাকে বলে হচ্ছে যেমন রামিসাকে জোরপূর্বক দর্শন করা হয়েছে, এটা এক ধরনের আর আরেকটা দর্শন হচ্ছে এটাকে বলে মিউচুয়াল ইন্টারকোর্স করা। এবং ভারতে আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশনা দিয়েছে, যদি মিউচুয়ালি কেউ করে সেটাকে আপনি, সেই মেয়েটাকে আপনি চরিত্রহীন বলতে পারবেন না। অনেক দেশে মিউচুয়াল এটাকে লিভ টুগেদার অনেক সময় করে। এখন কথা হচ্ছে এই যে এই জিসানকে যে ঘটনাটাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক হারে সংসদে উত্থাপন করলেন, বাংলাদেশের কোনো ইতিহাসে কোনো সংসদে একটা সাবজুডিস ম্যাটার, যেটা এখনো বিচারাধীন সাবজুডিস ম্যাটার নিয়ে কখনো আলোচনা এভাবে কখনো হয় না। কিন্তু এই যে একটা বিষয়টাকে এত বড় করে নেওয়া, এখন কথা হচ্ছে এটাকে বিয়ের প্রলোভন দিকে দর্শন, এটাকে কিন্তু জোরপূর্বক দর্শন, বিয়ের প্রলোভন মানে দুইজনেই মিউচুয়ালি এটাকে কি করেছে, দর্শন করেছে। আমি বলছি এটা অপরাধ। নো, আমি তো শুরুতে বলেছি কোনো সুযোগ নাই। আমি তো শুরুতে বলেছি দর্শন তো প্রেম করা তো দর্শন তো পরের বিষয়, প্রেম করা এবং কি টিউশনি করা, একটা মেয়ে টিউশনি করাও তাদের গঠনতন্ত্রে নেই, এই জন্য কিন্তু তাকে প্রথমে বহিষ্কার করেছে। এরপরে কিন্তু বলছেন যে শিবির আদর্শবাদী সংগঠন, আমি তো এটাই বললাম, আদর্শবাদী নৈতিক স্খলন কিভাবে হলো? একটা ব্যক্তি, মানুষ টু এর ইজ হিউম্যান, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কারণ কোরআনে বলছে জুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, কোরআনে বলেছে তোমাদেরকে মেয়েদেরকে চাকচিক্যময় করা হয়েছে, তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই জন্য নবীকে কিন্তু কই যে একজন ইউসুফ আলাইহিস সালামের নবীকে কিন্তু সুন্দরী দিয়ে পরীক্ষা করা হয়েছে, মানে এটা পরীক্ষা। একটা ব্যক্তি অপরাধ করতে পারে, একটা ব্যক্তি ফেরেশতা না, একটা ব্যক্তি। কিন্তু কথা হচ্ছে এবার আসেন আমি আপনাকে জাস্ট পত্রিকার দেখাচ্ছি, গত 3 মাসে প্রায় 35টা দর্শনের ঘটনা করেছে জোরপূর্বক, নট মিউচুয়াল ইন্টারকোর্স। আমি শুধু কোর্টের আনকোট করে বলি। 15 জুন, এটা হচ্ছে ইত্তেফাক পত্রিকা, স্কুল ছাত্রীকে দর্শনের চেষ্টার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার। 13 জুন যুগান্তর পত্রিকা, নারীকে সংঘবদ্ধ দর্শনের অভিযোগ, যুবদল সংঘবদ্ধ দর্শন, বুঝেন আপনি, এটা কিন্তু মিউচুয়াল ইন্টারকোর্স না, সংঘবদ্ধ দর্শন, যুবদল নেতা সহ গ্রেপ্তার 2। তারপর হচ্ছে 10 জুন শিক্ষার্থীকে, আমার দেশে পত্রিকা, শিক্ষার্থীকে দর্শনের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার। তারপরে হচ্ছে 6 জুন দলবদ্ধ দর্শনের অভিযোগে বিএনপির 5 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এইভাবে আমি শত শত ঘটনা, আমি কিন্তু বিএনপি দলীয়ভাবে বা ছাত্রদল দলীয়ভাবে কিন্তু জাস্টিফাই করে না, জাস্টিফাই করার বিষয় না। বিষয়টা হচ্ছে জিসানের বিষয়টা, তাকে বহিষ্কার করা হয়েছে, তার এখনো কিন্তু আত্মপক্ষের সমর্থন আমরা সুযোগ পাইনি, এখনো শুনি নাই কিন্তু তার বক্তব্য। কারণ তাকে যখন এই থেকে নেওয়া হয়েছে, আপনি একটা ব্যক্তি যখন আত্মগোপনে চলে যায়, মানুষের বলে তো ল ইজ নাথিং, অনলি কমন সেন্স অফ হিউম্যান বিং। একটা ছেলে আত্মগোপনে গেলে তাকে যে ভয়ঙ্কর অবস্থা পাওয়া গিয়েছে, আপনার যে অবস্থায় থাকবে আত্মগোপনে গেলে এই অবস্থায় পাওয়া যায় না তাকে। এরপরেও
তার বক্তব্য কিন্তু আপনারা মিডিয়াও পান নাই, আমরা মিডিয়াও কিন্তু এখনো পর্যন্ত পাইনি। এবং কি ভিকটিম কিন্তু একটা শিশু না, ভিকটিম একটা প্রাপ্তবয়স্কা। মিউচুয়ালি ইন্টারকোর্সে সে বলেছে বিয়ের প্রলোভন দেখে দর্শন, তার মানে কি এটাকে অপ্রাপ্ত বয়স্ক না, প্রাপ্তবয়স্ক মেয়ে। সে নারীর কিন্তু এখনো পর্যন্ত আমরা বক্তব্য শুনি না। তার পরিবার থেকে বলা হয়েছে তাকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, তারপরে গিয়ে মামলাটা করা হয়েছে। তাকে পরবর্তীতে মামলা তো পুলিশ হেফাজতে থাকবে, এটাই স্বাভাবিক। না তার না নিরাপত্তার ব্যাপার না আছে না, পুলিশ হেফাজতে থাকবে এটা স্বাভাবিক বিষয় না। এটা যদি শিশু হইতো, আপনি 30 ধারা তার জবানবন্দি নেবেন, জবানবন্দি নিয়ে তাকে আবার ফ্যামিলির কাছে দিতে হবে। সে তো শিশু না, সে যদি শিশু না, আপনাকে চাইল্ড কাস্টডিতে রাখতে হবে তাকে। সে তো প্রাপ্তবয়স্কা। বলেছে বিয়ের আমাদের দেশে আপনি বহু জায়গায় বেশিরভাগ মামলা দেখবেন হচ্ছে যদি আমাদের সংজ্ঞার কারণে হয়, যে হচ্ছে কেউ যদি মিউচুয়াল প্রেম করার পর প্রেমের যদি একটু হয়, পরে যে আমাকে দর্শন করেছে মামলা হয়ে যায়। কিন্তু এটা তো সাব জুডিস বিষয়, এটা তো তদন্তাধীন। তারপর আরেকটা বিষয় আমি আসি, মনির হক চৌধুরী এমপি সাহেবে, আমি শেষের দিকে দেখেন ওনার যে শব্দ চয়ন, নিকাবের নিয়ে যে শব্দ চয়ন, একটা দেখেন নিকাবের বিষয়ে আমাদের এক্সপান্ড করেছেন অনেক কিছু। যেমন এই রনি ভাই একটু আগে বললো, এটা সোলেমান একটা ছেলে বিশ্লেষক আর কি, সে সাহাবাদেরকে নিয়ে একটা কথা বলেছে, পরে সে ক্ষমা চেয়েছে। ক্ষমা কেলে কি তার অপরাধটা কি হয়ে যাবে? না, কোনো সুযোগ নেই। অপরাধ করেছে। আপনি নিকাব নিয়ে যে তুচ্ছ তাচ্ছল্য শব্দ চয়নগুলো আপনি দেখেছেন সংসদে, শব্দ নিকাব কিন্তু আমাদের শরীয়তের বিধান হচ্ছে হাম্বলি মাযহাব এবং শাফি মাযহাবে নিকাব কিন্তু ম্যান্ডেটরি, ওয়াজিব করা হয়েছে। আমাদের হানাফিতে যদিও বলা হয়, হানাফিতে এটাকে সুন্নত বলা হয়েছে। যদি বলা হয় যে তার পর্দার বেশি লঙ্ঘন হবে, তাহলে এটাকে ম্যান্ডেটরি করা হয়। এখন কথা আপনি নিকাব নিয়ে যে আপনি এর আগে আমরা বিএনপি এক নেতার শুনেছি যে নিকাব হচ্ছে বেশ্যাদের নাকি একটা পোশাক, এই শব্দচয়ন আমরা দেখেছি। তার মানে এই শব্দগুলো আপনি দেখেন মনির হক চৌধুরী সাহেব, আপনি দেখেন এই পর্যন্ত যতগুলো বিতর্কিত বক্তব্য আমরা দেখেছি, আমরা এই বেশিরভাগ হচ্ছে ধরেন হচ্ছে ফজলুল হক সাহেব, তারপর হচ্ছে এই ওনার বক্তব্য দেখলাম, এর আগে হাবিবুর রহমান সাহেবের বক্তব্য দেখলাম। মানে বলা হয় এই মনির হক সাহেব তো ছাত্রলীগের সভাপতি ছিল এক সময়, বলে যে ওয়ান্স আমলিক অলওয়েজ আমলিক। যারা একবার আমলিক থাকে তারা কখনো আমলিক থেকে বের হতে পারে না, তাদের মনে প্রাণে সব সময় এটা থেকে যায়। এই জন্য তাদের এই যে শব্দ চয়নগুলো, এই যে ইসলাম বিদ্বেষী শব্দ চয়নগুলো, এটা শুধু ক্ষমা চাই দিতে হবে না রে ভাই। আপনি এভাবে এমন শব্দ চয়ন ব্যবহার করলেন ইসলামের একটা বিধান নিয়ে, ইসলামের একটা বিধান নিয়ে আপনি কি বলেছেন? আপনি বলেছেন যে আমি তাই সাথে বলেছি। দেখলেন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান, ওনার মামলাটা কিন্তু ওনার বড় বোন গিয়ে করেছে, পুলিশ নিয়ে গিয়ে করে না। কতগুলো আরেকটা হলো 300 ধারা মোতাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যে কোনো বিষয় উত্থাপন করতে পারেন, বরং অসংসদীয় রীতিতে 300 ধারায় কোনো প্রস্তাব উত্থাপন করার পরে বিরোধী দলের সেখানে আলোচনা করার সুযোগ থাকে। কিন্তু বিরোধী দল আলোচনা করেছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আমরা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।